আচ্ছা, আমাদের চারপাশের এই যে বিদ্যুতের জগৎ, মানে কখনো ভেবে দেখেছেন মোবাইল চার্জ দেওয়ার সময় চার্জারটা কেন গরম হয়ে ওঠে? বা ধরুন সুইচ টিপলেই ফ্যানটা বনবন করে ঘুরতে শুরু করে কিভাবে? এর পেছনের মূল রহস্যটা কি? আজকের পর্বে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চলতরিৎ অধ্যায়ের নোটগুলোকে ভিত্তি করে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার একটা চেষ্টা করব। তবে ঠিক বইয়ের পাতার মতো করে নয়, বরং একটা গল্পের মতো করে। চলুন না একটা ইলেকট্রনের চোখে পুরো ব্যাপারটা ঘুরে দেখা যাক। বাহ, দারুণ একটা ভাবনা তো। একটা ইলেকট্রনের যাত্রা। এই যাত্রার শুরুটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে আধান বা চার্জ জিনিসটা কি। খুব সহজ কথায়, আধান হলো বস্তুর এমন একটা ক্ষমতা, যার জন্য সে অন্য জিনিসকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, অনেকটা দুটো চুম্বকের মতো। আমরা তো জানি প্রোটনের আধান ধনাত্মক আর ইলেকট্রনের ঋণাত্মক, আর পরমাণুতে দুটোই সমান সংখ্যায় থাকে বলে সে নিজে কিছুই করে না, একদম শান্তশিষ্ট। তার মানে এই শান্তশিষ্ট পরমাণু থেকে যদি একটা ইলেকট্রনকে কোনোভাবে বের করে আনা যায়, তাহলেই খেলা শুরু। একদম ঠিক ধরেছেন। যেই একটা ইলেকট্রন বেরিয়ে গেল, পরমাণুটা হয়ে গেল ধনাত্মক আধানযুক্ত, আর সেই বেরিয়ে আসা ইলেকট্রনটাই হল ঋণাত্মক আধান। এই ইলেকট্রনগুলোই যখন কোনো তারের মধ্যে দিয়ে একযোগে একদিকে চলতে শুরু করে, তখনই আমরা তাকে বলি তড়িৎ প্রবাহ বা কারেন্ট। তবে মজার বিষয় হল, বিজ্ঞানীরা অনেক আগে থেকেই ভাবতেন ধনাত্মক আধান চলাচল করে। তাই প্রথা অনুযায়ী ইলেকট্রন যেদিকে যায়, কারেন্টের দিকটা তার উল্টো দিকে ধরা হয়। এটা তো বেশ বিভ্রান্তিকর। কিন্তু একটা বিষয় আমার মাথায় আসছে, আধানে কি যে কোনো মান হতে পারে? মানে আমি কি ধরুন 1.5টা ইলেকট্রনের সমান আধান পেতে পারি? চমৎকার প্রশ্ন। আর এর উত্তর হল না। এখানেই কোয়ান্টামের প্রথম ঝলকটা দেখা যায়। আধান সবসময় একটা ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। মানে আপনি 10টা, 100টা বা 1 কোটি ইলেকট্রনের সমান আধান পেতে পারেন, কিন্তু 10.5টা নয়। একেই বলে আধানের কোয়ান্টায়ন। এরপর ফরাসি বিজ্ঞানী কুলম্ব দুটি আধানের মধ্যে এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা ঠিক কতটা শক্তিশালী তা মাপার জন্য একটা সূত্র দিলেন। ও, কুলম্বের সূত্র। হ্যাঁ হ্যাঁ, এটা তো বেশ গুরুত্বপূর্ণ। সূত্রটা ঠিক কি বলে? কুলম্ব বললেন, এই বলের মান আধান দুটোর গুণফলের সমানুপাতিক, কিন্তু তাদের মধ্যের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এর মানে হল, দূরত্ব যদি দ্বিগুণ বাড়ে, বল 4 গুণ কমে যাবে। দূরত্ব এখানে খুব বড় একটা ভূমিকা পালন করে। আর যে অঞ্চলের মধ্যে এই বলটা কাজ করে তাকেই আমরা বলি তড়িৎ ক্ষেত্র। বেশ, তাহলে আধান বুঝলাম, তাদের মধ্যেকার বলও বুঝলাম, কিন্তু আমার প্রথম প্রশ্নে ফিরে আসি। এই ইলেকট্রনগুলো মানে আধান এমনি এমনি তো চলাচল করবে না, তাদের তো একটা ধাক্কা বা চাপের দরকার, তাই না? একদম। এখানেই আসছে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্সের ধারণা। ভাবুন তো, দুটো জলের ট্যাঙ্কে যদি জল সমান উচ্চতায় থাকে, তাহলে কি এক ট্যাঙ্ক থেকে অন্য ট্যাঙ্কে জল যাবে? না, যাবে না তো। কিন্তু একটা ট্যাঙ্ক যদি উঁচু আর অন্যটা নিচু হয়, তাহলে উঁচু ট্যাঙ্ক থেকে নিচু ট্যাঙ্কে জল গড়গড়িয়ে চলে যাবে। বিভব হল অনেকটা এই জলের লেভেলের মতো। উঁচু বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান প্রবাহিত হয়, আর এই দুই বিভবের পার্থক্যটাই হল বিভব প্রভেদ। আচ্ছা আচ্ছা, তার মানে ব্যাটারি বা প্লাগ পয়েন্ট আসলে একটা উচ্চ বিভব আর একটা নিম্ন বিভবের জায়গা তৈরি করে দেয়, অনেকটা জলের পাম্পের মতো, যা একদিকে ট্যাঙ্কের লেভেল সবসময় উঁচু রাখে। নিখুঁত উপমা। ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঠিক এই কাজটাই করা হয়। সে শক্তি খরচ করে দুই প্রান্তে একটা বিভবের পার্থক্য বা চাপ তৈরি করে রাখে। যখন কোনো কারেন্ট যায় না, তখন ব্যাটারির দুই প্রান্তের এই সর্বোচ্চ বিভব পার্থক্যকে আমরা বলি তড়িৎচালক বল বা ইএমএফ। আর যখন তার দিয়ে দূরে দেয়া হয়, তখন সেই চাপের কারণেই ইলেকট্রনগুলো দৌড় শুরু করে। এই চাপ বা বিভব প্রভেদ আমরা মাপি ভোল্টমিটার দিয়ে। তাহলে ইলেকট্রনের এই দৌড়কেই আমরা কারেন্ট বলছি। এটা কিভাবে মাপা হয়? হ্যাঁ, পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যতগুলো ইলেকট্রন, মানে যতটা আধান বয়ে যায়, তাকেই বলে তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট। এর একক অ্যাম্পিয়ার। আর এটা মাপা হয় অ্যামিটার যন্ত্র দিয়ে, যা বর্তনীর রাস্তামে অর্থাৎ শ্রেণী সমবায়ে লাগানো থাকে। আচ্ছা, তাহলে আমরা ভোল্টেজ বা চাপ আর কারেন্ট বা প্রবাহ দুটোই পেলাম। এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে?
মানে চাপ বাড়ালে কি প্রবাহ সবসময় বাড়বে? আর এখানেই জার্মান বিজ্ঞানী গিয়র্গ ওমের অসাধারণ পর্যবেক্ষণ। উনি বললেন, বেশিরভাগ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা ঠিক থাকলে এই চাপ আর প্রবাহের সম্পর্কটা একদম সরল। অর্থাৎ চাপ দ্বিগুণ করলে প্রবাহও দ্বিগুণ হবে, চাপ 10 গুণ করলে প্রবাহও 10 গুণ। বাহ! তার মানে ভি আর আই পরস্পরের সমানুপাতিক। ঠিক তাই। আর এই সমানুপাতিক সম্পর্কটাকে যখন আমরা সমীকরণে লিখি তখন একটা ধ্রুবক আসে, ভি ইকুয়ালস আই আর। এই আর ধ্রুবকটাই হল রোধ বা রেজিস্ট্যান্স। এটা হলো পরিবাহীর সেই ধর্ম যা ইলেকট্রনের যাত্রাপথে বাধা সৃষ্টি করে। বিষয়টা অনেকটা জলের পাইপের মতো। পাইপ যত সরু হবে জলের প্রবাহ তত বাধা পাবে। এই রোধই হল সেই সরু পাইপের মতো। এই একটা সহজ সূত্র, ভি ইকুয়ালস আই আর, দিয়েই কিন্তু সাধারণ সার্কিটের প্রায় সব হিসাব করে ফেলা যায়। এটাই ওহমের সূত্রের আসল শক্তি। তাহলে সব তারের রোধ কি একই রকম হয়? মানে একটা সরু হেডফোনের তার আর বাড়ির মোটা বিদ্যুতের তারের মধ্যে রোধের কি কোনো পার্থক্য আছে? বা ধরুন তামার তারের বদলে যদি লোহার তার ব্যবহার করি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, রোধ একই হয় না। রোধ মূলত 4টে জিনিসের উপর নির্ভর করে। প্রথমত, পরিবাহীর দৈর্ঘ্য। তার যত লম্বা হবে ইলেকট্রনকে তত বেশি পথ যেতে হবে, বাধা তত বেশি, তাই রোধও বেশি। দ্বিতীয়ত, তারটা কতটা মোটা, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার যত মোটা হবে ইলেকট্রন যাওয়ার জন্য তত বেশি জায়গা পাবে, তাই বাধা কম, রোধও কম। এ কারণেই বাড়ির মূল লাইনের তারগুলো মোটা হয়। আর বাকি দুটো উপাদান আর উষ্ণতা, তাই তো? হ্যাঁ। তৃতীয়ত, উপাদান। তামা বা রূপোর মতো পরিবাহীর রোধ কম, তাই এগুলো বিদ্যুৎ পরিবহনের জন্য ভালো। আবার নাইট্রোম বা টাংস্টেনের মতো পদার্থের রোধ অনেক বেশি। পদার্থের এই নিজস্ব রোধের ধর্মকে বলা হয় রোধাঙ্ক। আর চতুর্থ হল উষ্ণতা। সাধারণত পরিবাহী তার গরম হলে তার রোধ বেড়ে যায়, কিন্তু অর্ধপরিবাহী যেমন ধরুন সিলিকন বা জার্মেনিয়াম, যেগুলো আমাদের মোবাইল বা কম্পিউটারের চিপে থাকে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। গরম হলে এদের রোধ কমে যায়। আর অতি পরিবাহী বা সুপারকন্ডাক্টর, ওটা তো আরও অদ্ভুত শোনায়। ওটা তো বিজ্ঞানের এক বিস্ময়। কিছু পদার্থকে খুব ঠান্ডা করতে করতে একটা নির্দিষ্ট তাপমাত্রার, যাকে সংকট উষ্ণতা বলে, তার নিচে নামিয়ে আনলে তাদের রোধ হঠাৎ করে একেবারে শূন্য হয়ে যায়। ভাবুন একবার, ইলেকট্রনের যাত্রাপথে কোনো বাধাই নেই, বিদ্যুৎ অনন্তকাল ধরে ঘুরতে থাকবে, কোনো শক্তি ক্ষয় হবে না। বলেন কি? হ্যাঁ, পারদ 4.2 কেলভিন উষ্ণতায় এই রকম আচরণ করে। এটা সায়েন্স ফিকশনের মতো শোনালেও এমআরআই মেশিন বা ম্যাগলেভ ট্রেনে এর বাস্তব প্রয়োগ আছে। অবিশ্বাস্য। আচ্ছা, বাস্তবে তো একটা সার্কিটে একটা মাত্র রোধ থাকে না, যেমন আমাদের মোবাইলের সার্কিটে লক্ষ লক্ষ রোধক আছে। এখন প্রশ্ন হলো, এই একাধিক রোধককে একসাথে কিভাবে সামলানো হয়? এর জন্য মূলত দুটি উপায় আছে, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় হলো অনেকটা এক লেনের রাস্তা, যেখানে সব গাড়িকে পরপর যেতে হয়। এখানে সব রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যায়, কিন্তু ভোল্টেজটা ভাগ হয়ে যায়। মোট রোধ হয় সবগুলো রোধের যোগফলের সমান। আর সমান্তরাল সমবায়? সমান্তরাল সমবায় হল একটা বড় হাইওয়ের মতো, যা অনেকগুলো লেনে ভাগ হয়ে গেছে। গাড়িগুলো ভাগ হয়ে বিভিন্ন লেন দিয়ে যায়। এখানে সব রোধের দুই প্রান্তের ভোল্টেজ বা চাপ একই থাকে, কিন্তু কারেন্টটা রোধ অনুযায়ী ভাগ হয়ে যায়। আর মোট রোধের মান কমে যায়, এমনকি সবচেয়ে ছোট রোধকের থেকেও কম হয়। আমাদের বাড়ির সব লাইট, পাখা, টিভি কিন্তু এই সমান্তরাল সমবায় যুক্ত থাকে। ও আচ্ছা, এই জন্যই বাড়ির একটা লাইট কেটে গেলেও বাকিগুলো জ্বলে, কারণ কারেন্ট যাওয়ার জন্য অন্য লেন বা পথ খোলা থাকে। নির্ধারিত 220 ভোল্ট বিভব প্রভেদ পায়, যা তাদের ঠিকভাবে কাজ করার জন্য জরুরি। এবার আমার প্রথম প্রশ্নে আবার ফিরে আসি। চার্জার গরম হয়ে যাওয়ার কারণটা কি? ইলেকট্রনের যাত্রাপথে কি এমন কিছু ঘটে যার জন্য তাপ তৈরি হয়? হ্যাঁ, ঘটে। ইলেকট্রনগুলো যখন রোধের বাধার বিরুদ্ধে চলে, তখন তাদের শক্তির একটা অংশ তাপশক্তিতে রূপান্তরিত হয়, অনেকটা ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হওয়ার মতো। বিজ্ঞানী জেমস প্রেসকট জুল এটা নিয়ে একটা সূত্র দিয়েছিলেন। তিনি বলেন, উৎপন্ন তাপ বা এইচ প্রবাহ মাত্রার বর্গের, মানে আই স্কোয়ার, রোধ আর,
এবং সময় t এর সাথে সমানুপাতিক, অর্থাৎ h proportional to I² RT। তার মানে কারেন্ট একটু বাড়লেই তাপ অনেক বেশি বেড়ে যাবে, কারণ ওটা বর্গের সম্পর্কে আছে। ঠিক ধরেছেন। এই নীতিটাই কিন্তু আমরা অনেক কাজে লাগাই। যেমন ইলেকট্রিক বাল্বের ভেতরে টাংস্টেন ফিলামেন্ট ব্যবহার করা হয়, যার রোধ আর গলনাঙ্ক দুটোই খুব বেশি। বিদ্যুৎ গেলেই ওটা প্রচণ্ড গরম হয়ে আলো দেয়। আবার ইলেকট্রিক হিটার বা ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়, যার রোধ খুব উচ্চ হওয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়। আর ফিউজ তার, ওটাও তো এই নীতির ওপরই কাজ করে। হ্যাঁ, তবে ঠিক উল্টো কারণে। ফিউজ তার হল সার্কিটের সেই আত্মত্যাগী সৈনিক, যে নিজে গলে গিয়ে বাকি সবাইকে বাঁচায়। এটি টিন আর সীসার সংকর ধাতু দিয়ে তৈরি, যার রোধ বেশি কিন্তু গলনাঙ্ক খুব কম। কোনো কারণে সার্কিটে অতিরিক্ত কারেন্ট চলে এলে জুলের সূত্র অনুযায়ী ফিউজ তারটার সাথে সাথে গরম হয়ে গলে যায়, ফলে বর্তনী ছিন্ন হয়ে যায় আর আমাদের দামি টিভি, ফ্রিজগুলো রক্ষা পায়। তাহলে আমরা যে বিদ্যুতের বিল দিই সেটা কিসের জন্য? কতটা শক্তি খরচ করলাম তার জন্য? হ্যাঁ, একক সময়ে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয় তাকে বলে বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার, যার একক ওয়াট। কিন্তু আমরা তো অনেকক্ষণ ধরে যন্ত্র ব্যবহার করি, তাই মোট ব্যয়িত শক্তি মাপা হয় কিলোওয়াট ঘন্টা এককে। একেই বোর্ড অফ ট্রেড বা বিওটি ইউনিট বলে। আপনার বাড়ির মিটারে যে ইউনিট ওঠে সেটা আসলে এই কিলোওয়াট ঘন্টা। তাহলে বোঝা গেল বিদ্যুৎ থেকে কিভাবে তাপ তৈরি হয়। কিন্তু বিদ্যুৎ কি শুধু তাপই তৈরি করে? সুইচ টিপলে যে ফ্যানটা ঘোরে সেখানে তো গতি তৈরি হচ্ছে, তাপের সঙ্গে তো গতির সরাসরি সম্পর্ক নেই। চমৎকার পয়েন্ট। না, বিদ্যুৎ শুধু তাপ তৈরি করে না। 1820 সালে বিজ্ঞানী অরস্টেড হঠাৎই আবিষ্কার করে ফেলেন যে কোনো তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ গেলেই তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। অর্থাৎ বিদ্যুৎ আর চৌম্বকত্ব আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সত্যি? তার মানে একটা সাধারণ তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠিয়ে আমি তাকে একটা চুম্বক বানিয়ে ফেলতে পারি। আছে, যেমন দক্ষিণ মুষ্টি নিয়ম। একটা তারকে ডান হাতে এমনভাবে ধরলে যেখানে বুড়ো আঙ্গুল কারেন্টের দিক দেখায়, তখন বাকি আঙ্গুলগুলো চৌম্বক বলরেখার দিক দেখাবে। এই নীতি কাজে লাগিয়েই শক্তিশালী তড়িৎ চৌম্বক বা ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হয়, যা ক্রেনে বা কলিং বেলে ব্যবহার হয়। বেশ, তাহলে বিদ্যুৎ চুম্বক তৈরি করতে পারে। এবার যদি আমি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা বিদ্যুৎবাহী তারকে রাখি, তাহলে কি হবে? তাহলে সেই তারটা একটা বল অনুভব করবে। সে নড়াচড়া করতে শুরু করবে। চৌম্বক আর তড়িৎ একে অপরের ওপর বল প্রয়োগ করবে। আর এই বলটা কোন দিকে কাজ করবে তা বলে দেয় ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এটা তো বেশ বিখ্যাত। একটু সহজ করে বললে কেমন হয়? চলুন সবাই মিলে একবার চেষ্টা করি। বাম হাতের প্রথম 3টি আঙুল, তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ্ঠকে একে অপরের সাথে সমকোণে রাখুন। এবার ভাবুন, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক দেখায়, এফ ফর ফিল্ড, মধ্যমা যদি কারেন্টের দিক দেখায়, সি ফর কারেন্ট, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবে বল বা গতির দিক, এম ফর মোশন, এফ সি এম। এই সহজ নীতির ওপর ভিত্তি করেই কিন্তু বৈদ্যুতিক মোটর চলে, যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। আমাদের ফ্যান, মিক্সার, ওয়াশিং মেশিন সবকিছুর ভেতরেই এই জাদুটা ঘটছে। দারুণ! আমরা তাহলে তড়িৎ থেকে গতি তৈরি করতে পারলাম। এর উল্টোটা কি সম্ভব? মানে গতি আর চুম্বক ব্যবহার করে তড়িৎ তৈরি করা? এই প্রশ্নটাই করেছিলেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, আর তিনি আবিষ্কার করলেন, হ্যাঁ, সম্ভব। এই যুগান্তকারী ঘটনাকেই বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। তিনি দেখালেন, একটা বদ্ধ তারের কুণ্ডলীর কাছে যদি চুম্বককে আনা নেওয়া করা হয়, মানে কুণ্ডলীর সাথে জড়িত চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটানো হয়, তাহলে এই কুণ্ডলীতে একটা ভোল্টেজ বা চাপ আবিষ্ট হয়, আর তার ফলে একটা কারেন্টও চলে। তার মানে শুধু একটা তারের কুণ্ডলী আর একটা চুম্বককে ঘোরালেই বিদ্যুৎ তৈরি হয়ে যাবে? একদম। এই আবিষ্ট প্রবাহের দিক নির্ণয় করা হয় ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম দিয়ে। এটা বামহস্ত নিয়মের মতোই, শুধু ডান হাত ব্যবহার করতে হয়। এই নীতির উপর ভিত্তি করেই জেনারেটর বা ডায়নামো তৈরি হয়েছে, যা বিয়ে বাড়িতে বা পাওয়ার প্ল্যান্টে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। জেনারেটর 2 রকম হয়, ডিসি জেনারেটর যা ব্যাটারির মতো একমুখী প্রবাহ তৈরি করে, আর এসি জেনারেটর যা পরিবর্তী প্রবাহ তৈরি করে। আমাদের বাড়িতে যে বিদ্যুৎ আসে সেটা হলো এসি।
যার মান ও অভিমুখ সেকেন্ডে অনেকবার বদলায়। সবশেষে এই সব ধারণাগুলোকে মিলিয়ে আমাদের বাড়ির ওয়্যারিংটা কিভাবে কাজ করে, এই যে লাইভ, নিউট্রাল, আর্থ, এই তারগুলোর মানে কি? দেখুন, বাড়ির ওয়্যারিংয়ে মূলত 3টে তার থাকে। একটা হলো লাইভ তার, সাধারণত লাল রঙের, যার মধ্যে দিয়ে উচ্চ বিভবের 220 ভোল্ট বিদ্যুৎ আসে। দ্বিতীয়টা হলো নিউট্রাল তার, কালো রঙের, যেটা বর্তনী পূর্ণ করে বিদ্যুৎকে ফিরে যেতে সাহায্য করে। এর বিভব 0 ধরা হয়। আর তৃতীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষার জন্য, হলো আর্থ তার, সবুজ রঙের। কোনো কারণে যদি যন্ত্রের ধাতব অংশে বিদ্যুৎ চলে আসে, এই আর্থ তার সেই বিদ্যুৎকে সঙ্গে সঙ্গে মাটিতে পাঠিয়ে দেয় এবং আমাদের ভয়ঙ্কর শক লাগার হাত থেকে বাঁচায়। তাহলে দেখা যাচ্ছে একটা ইলেকট্রনের ধারণা থেকে শুরু করে আমাদের বাড়ির সুইচ বোর্ডে সুরক্ষা পর্যন্ত সবকিছুই কয়েকটা মূল সূত্রের উপর দাঁড়িয়ে আছে। ওহমের সূত্র, জুলের সূত্র আর ফ্লেমিংয়ের 2টো নিয়ম। ঠিক তাই, এই আন্তঃসম্পর্কটা বুঝতে পারলেই চলতরিৎ আর কঠিন বা বিচ্ছিন্ন মনে হয় না। তখন প্রতিটি যন্ত্রের পেছনে লুকিয়ে থাকা পদার্থবিজ্ঞানের নিয়মগুলো স্পষ্ট হয়ে ওঠে। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। লেন্জের সূত্র অনুযায়ী তড়িৎচুম্বকীয় আবেশে যে বিদ্যুৎ তৈরি হয় সে সবসময় তার উৎপত্তির কারণ কি বাধা দেয়, অর্থাৎ চুম্বককে কুণ্ডলীর দিকে আনলে এমনভাবে প্রবাহ তৈরি হয় যা চুম্বকের আশাকে বাধা দেয়, আবার দূরে নিয়ে গেলে এমন প্রবাহ তৈরি হয় যা তার দূরে যাওয়াকে বাধা দেয়। এর অর্থ কি এই যে প্রকৃতিগতভাবেই ব্যবস্থাটা এমন যে শক্তি তৈরি করতে গেলে বা কোনো পরিবর্তন আনতে গেলে আমাদের সবসময় প্রকৃতির এক ধরনের অন্তর্নিহিত জড়তা বা বাধার বিরুদ্ধে কাজ করতে হয়? ভেবে দেখার মতো বিষয়।